এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউরোপ ব্লগ পার্ট 2। আজকে হচ্ছে স্পেনে আমাদের লাস্ট ডে। সো এই লাস্ট ডেতে আমরা কি কি করতেছি এবং পুরো দিন কি করলাম সব কিছু আপনাদের সাথে এক্সপ্লেন করবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। যেহেতু আজকে আমাদের স্পেনের লাস্ট ডে, সো দ্যাটস ওয়াই এই দিনে আমাদের সব কিছু কভার করতে হবে। দ্যাটস ওয়াই আমরা আর্লি মর্নিং ঘুম থেকে উঠে গেলাম, এবং আমরা বের হয়ে আমরা বাসে উঠে ডিসাইড করতেছিলাম যে ফার্স্টে আমরা কোন প্লেসটা এক্সপ্লোর করবো। দেন আমার হাজব্যান্ড বললো যে চলো আমরা ন্যাশনাল মিউজিয়ামটা ঘুরে আসি, যেটা আমাদের লিস্টের মধ্যে ছিল। আমরা আগের থেকে লিস্ট করে এসেছি যে কোন কোন জায়গাগুলো আমরা ঘুরবো, যেহেতু আমাদের কাছে শর্ট টাইম রয়েছে। সো ওই টাইমের মধ্যে আমাদের সব কিছু কভার করতে হবে। বাস থেকে নেমে আমরা হাঁটতেছিলাম, দেখলাম যে এখানে সকাল সকালে অনেক টুরিস্টরা আসতেছে ঘোরার জন্য। আশপাশটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। অ্যান্ড আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ন্যাশনাল মিউজিয়ামে স্পেনের। এখানে এসে তো আমি অনেক বেশি অবাক, কারণ এখানে লম্বা সিরিয়াল। এত সিরিয়ালের মধ্যে দাঁড়িয়ে থাকলে তো পুরো দিন চলে যাবে, তাহলে আমরা অন্য জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে যাইনি। এখানে এত ক্রাউড, এত মানুষ দেখে তো আমরা দুজনে অনেক বেশি হতাশ হয়ে গেলাম, বিকজ আমরা চাচ্ছিলাম যে ন্যাশনাল মিউজিয়ামটা ঘুরে দেখি। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো। যেহেতু আমাদের ন্যাশনাল মিউজিয়াম ঘোরা হচ্ছে না, তার জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা আরেকটা যে জায়গা ডিসাইড করে রেখেছি যে এখান থেকে ঘুরতে যাব, সো আমরা ডাইরেক্ট ওখানেই চলে যাব। সো আমরা যাচ্ছি হচ্ছে রেট্রো পার্ক। এখান থেকে ওটা ডিস্টেন্স প্রায় 20 মিনিটসের মতো। তার জন্য আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করলাম যে আমরা হেঁটেই যাবো এবং আদার্স জিনিসগুলো ঘুরে দেখবো। ন্যাশনাল মিউজিয়ামের সামনে থেকে যাওয়ার সময় দেখলাম অনেক সুন্দর একটা চার্চ। এটা দেখে ভাবলাম যে আমরা এখানে কয়েকটা পিকচার তুলি এবং পিকচার তুলে আমরা মুভ করবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা পিকচার সময় নিচের থেকে দেখতেছিলাম যে নিচে কতটা ক্রাউড, কত মানুষ দাঁড়িয়ে আছে মিউজিয়ামে এন্ট্রি নেওয়ার জন্য। বাট এত মানুষ যা পুরো দিনই এখানেই কেটে যাবে। দ্যাটস ওয়ে আমরা ভাবলাম যে সময়টা ওয়েস্ট না করি। দেন আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখতেছিলাম। এখানে বিল্ডিং এর আর্কিটেকচারগুলো অনেক সুন্দর এবং কালার নিয়ে এভরিথিং সবকিছুই সেম, দেখতে অনেক বেশি অ্যাস্থেটিক লাগতেছিল আমার কাছে। আমরা আর্লি মর্নিংয়ে বের হয়ে গেছি, যেহেতু আমাদের সবকিছু কভার করতে হবে। দ্যাটস ওয়াই। সো আমার হাজব্যান্ড আমাকে আস্ক করতেছিল তোমার কাছে স্পেন কেমন লাগতেছে। আলহামদুলিল্লাহ সবকিছু অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাট প্রবলেম ইজ যে অনেক বেশি রোদ ছিল, আমরা প্রপার সামারে গিয়েছি। দ্যাটস ওয়াই এই সময়টাতে এত রোদ যেটা সহ্য করার মতো না। আপনার স্কিন পুরো জ্বলা শুরু করে দেবে এই রোদের মধ্যে। তারপরেও আমরা ট্রাই করতেছিলাম সবকিছু ঘুরে দেখার। ফাইনালি আমরা চলে আসলাম রেট্রো পার্কে এন্ট্রি করার সময় আমার অনেক বেশি তৃষ্ণা লাগতেছিল। সো এর পাশে একটা শপ রয়েছে, তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এটা পানি কিনে নাও, আমার অনেক বেশি তৃষ্ণা লেগেছে। এই রোদের মধ্যে কন্টিনিউয়াসলি আমাদের পানির উপরেই থাকতে হয়েছে, বিকজ একটু পর আমাদের তৃষ্ণা লাগতেছিল। সো ও যখন একটা পানি কিনতে গিয়েছে, যে পানির দাম নর্মালি থাকে 2 ইউরো বা 1 ইউরো করে, সেই পানির দাম হচ্ছে 5 ইউরো 4 ইউরো করে ওরা চাচ্ছিল। সো দ্যাটস ওয়াই আমি বলতেছি যে না, এখান থেকে কেনার দরকার নেই। আমরা যদি পার্কের ভিতরে কোনো শপ পাই দেন ওখান থেকে আমরা পানি কিনে নিব। দ্যাটস ওয়াই আমরা এন্ট্রি করলাম পার্কের ভিতরে। এবং ফার্স্ট লুকটা অনেক বেশি সুন্দর ছিল, একদম সবকিছু এতটা গোছানো, এতটা পরিপাটি, এবং ফ্লাওয়ার তো আমার অলওয়েজ ফেভারিট। অ্যান্ড এই ওয়াটারফলগুলো জায়গা ছিল। অ্যান্ড এখানের যে আর্কিটেকচারগুলো এভরিথিং এতটা সুন্দর করে সাজানো, এতটা পরিপাটি, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। যেহেতু আমরা আর্লি মর্নিং বের হয়েছি, ততক্ষণে কোনো রেস্টুরেন্টই খোলা হয়নি। তারপর আমার হাজব্যান্ড ট্রাই করতেছিল কোনো শপে গিয়ে একটা পানি কেনার, বাট তারা অ্যালাউ করতেছিল না। তারা অনেক টাইমের পাংচর, তারা টাইমের আগে কোনো কিছুই করে না। তারা বলতেছে যখন শপ ওপেন হবে তখনই আপনি কিনতে পারবেন, বাট এর আগে আপনি কোনো কিছুই কিনতে পারবেন না। সো আমরা অ্যাভয়েড করলাম, যেহেতু আমরা চাচ্ছি ঘুরতে, তো আমরা এই সময়টা নষ্ট করতে চাচ্ছি না। তো আমরা এক্সপ্লোর করতেছিলাম, ঘুরে দেখতেছিলাম। এখানে আমরা অনেকগুলো পিকচারও তুলছি। অনেস্টলি স্পিকিং এখানে পানিটা এতটা ঘোলা ছিল, আমার কাছে এরকম আহামরি ভালো লাগেনি, বিকজ এখানে পানিটা অনেক বেশি নোংরা ছিল। বাট এমনি সবকিছু দেখতে অনেক ভালো লাগতেছিল, বাট রোদের কারণে অনেক বেশি বিরক্ত লাগতেছিল। এনিওয়ে কোনো ম্যাটার করে না, যেহেতু আমরা ঘুরতে এসেছি এতটুকু তো ফেস করতেই হবে। এই পার্কটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে এসে আমার অনেক বেশি পিস অ্যান্ড কাম ফিল হচ্ছিল, অনেক শান্তি লাগতেছিল এখানে এসে। সবকিছুই ন্যাচার, এতটা ভালো লাগতেছিল। এখানে পাখির কোলাহলে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল, যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না। পার্কটা এক্সপ্লোর করে আমরা বের হয়ে যাচ্ছি, যেহেতু আমাদের মাদ্রিদ স্টেডিয়ামে যেতে হবে, যেটা আমার হাজব্যান্ডের অনেক দিনের স্বপ্ন ছিল যে সে স্পেনে এসে মাদ্রিদ স্টেডিয়াম দেখবে। তার জন্য আমরা বের হয়ে যাচ্ছি। আমাদের সবকিছু আগে থেকে কাটা হয়ে গিয়েছিল, স্টেডিয়ামের টিকিট অ্যান্ড এভরিথিং। আমরা বাসে বসে মাদ্রিদ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম। এবং এই মাদ্রিদ স্টেডিয়ামের যে ব্লগটা, এটা আমি শেয়ার করব না, এটা আর কিছুদিন পরে শেয়ার করবো আপনাদের সাথে, যেটা আমার হাজব্যান্ড হোস্ট করবে এবং সে তার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবে। আমাদের মাদ্রিদ স্টেডিয়াম ঘোরা হয়ে গেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সবকিছু অনেক বেশি সুন্দর ছিল।
সো ওই ব্লগটার জন্য আপনাদের আরেকটু ওয়েট করতে হবে। আমরা মাদ্রিদ স্টেডিয়াম ঘুরে আমরা চলে গিয়েছি আমার হাজবেন্ডের এলাকার একজন ব্রাদারের সাথে দেখা করার জন্য। উনি স্পেনের মধ্যেই থাকে, তার জন্য আমরা ঘোরাঘুরি শেষ করে ওনাকে কল দিয়েছি। উনি বললো যে তোমরা চলে আসো, তোমাদের সাথে দেখা করব। তার জন্য আমরা ডিরেক্ট চলে গিয়েছি ওনার সাথে দেখা করে। দেন উনি বললো যে চলো তোমাদেরকে নিয়ে বাংলা স্ট্রিটে যাই, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে নিয়ে আরও কিছু জায়গা ঘুরে দেখাবো। উনি যেহেতু ব্যস্ত থাকে তার জন্য আমাদেরকে ওরকম সময় দিতে পারেনি। তারপর লাস্ট মোমেন্টে উনি আমাদের সাথে এসে আমাদেরকে অনেক কিছু ঘুরিয়ে দেখিয়েছে। স্পেনে ওই সময় অনেক বেশি গরম ছিল, যেহেতু আমরা প্রপার সামারে গিয়েছি। এত রোদ ছিল যেখানে আমার সানবার্ন হচ্ছিল, অনেক বেশি কষ্ট হচ্ছিল এই গরমের মধ্যে। তারপরেও আমরা যেহেতু সময়টাকে নষ্ট করতে চাচ্ছি না তার জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেন ফাইনালি চলে আসলাম বাংলা স্ট্রিটে। বাংলা স্ট্রিটে এসে উনি আমাকে ওনাদের পছন্দের একটা জায়গায় নিয়ে গেছে যেখানে সব বাঙালি খাবার খাওয়া যায়। যেহেতু অনেকদিন পরে ওনার সাথে দেখা করেছি তার জন্য খাবারের ক্লিপগুলো আর নেইনি। ওখানে অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক গল্প করলাম এবং অনেক বাঙালি ব্রাদারের সাথে কথাবার্তা বললাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এক্সপ্লোর করার জন্য বের হয়ে গেলাম। দেন আমাদেরকে বললো ব্রাদার চলো তোমাদেরকে কয়েকটা পপুলার প্লেস ঘুরে দেখায়। তার জন্য আমরা বের হয়ে যাচ্ছিলাম এবং এখানে বিল্ডিংগুলো ট্রাস্ট মি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সব কিছু দেখতে একদম সিমিলার এবং কালার অ্যান্ড এভরিথিং সব কিছুই দেখতে সেম, তার জন্য অনেক বেশি ইউনিক লাগতেছিল সব কিছু। আর এই স্ট্রিটগুলো অনেক বেশি চিপা চাপা, একদম উঁচু নিচু পাহাড়ের মতো, সবকিছু অনেক বেশি ভালো লাগতেছিল। দেন ব্রাদার আমাদেরকে বললো চলো স্পেনের ওয়ান অফ দ্য পপুলার প্লেস প্লাজা মেয়র, ওখানটা তোমাদেরকে ঘুরে দেখায়। এটা হচ্ছে স্পেনের অনেক ফেমাস একটা জায়গা, অনেক পুরনো একটা স্ট্রিট, অনেক বেশি সুন্দর। এখানে রেস্টুরেন্টগুলো আপনারা দেখতেই পারতেছেন, সবাই ওপেনলি বসে খাওয়া দাওয়া করতেছে এবং দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আমার কাছে তো সবকিছুই অনেক বেশি ইউনিক লাগতেছিল। আমরা প্লাজা মেয়রে গিয়ে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং আশপাশটা দেখতে অনেকটা হ্যাপেনিং লাগতেছিল আমার কাছে, এবং রেস্টুরেন্টগুলো তো আরও বেশি হ্যাপেনিং। এখানে সবাই ওপেনলি বসে খাচ্ছে, যেটা আমার কাছে অনেক বেশি পার্সোনালি ভালো লাগে। ওপেন প্লেসে বসে খাওয়া দাওয়া করার ফিলিংসটাই অন্যরকম। আমরা ফাইনালি চলে আসলাম প্লাজা মেয়রে। প্লাজা মেয়রের যে ইন্টেরিয়রগুলো দেখতে পারতেছেন এইগুলো সব কিছু একদম অনেক পুরনো, অনেক সুন্দর। এগুলো দেখলে বোঝাই যাবে না যে অনেক বছর পুরনো এই বিল্ডিংগুলো। এগুলো দেখতে স্টিল দেখতেছে অনেক নতুন লাগতেছিল, অনেক ইউনিক লাগতেছিল। আমাদের মতো আরও অনেক টুরিস্টরা এখানে এসেছে ঘুরে দেখার জন্য, বিকজ এই জায়গাটা অনেক বেশি ঐতিহাসিক, অনেক বেশি সুন্দর। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে পার্সোনালি। বাট এখানে অনেক গরম ছিল, প্রচুর গরম ছিল। যেহেতু আমরা প্রপার সামারে এসেছি, ওই সময়টাতে এত গরম ছিল যার কারণে আমাদের অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। বাট আমার কাছে ভালো লাগতেছিল যে না, আমরা যে জায়গাগুলো ডিসাইড করে এসেছি সব কিছু ঘুরতে পারতেছি। যেহেতু আমাদের হাতে মাত্র ছিল 2-3 সময়, এই 2 দিনে আমরা অনেক কিছু কভার করে ফেলেছি, তার জন্য ভালোই লাগছিল সব কিছু দেখতে। এই যে আপনারা দেখতেই পারতেছেন যে কত সুন্দর সুন্দর জায়গা। সো এই স্ট্রিটের ভিতর দিয়ে আমি যাচ্ছিলাম। সো আমাকে ওই লোকটা বলতেছিল যে ভিডিও করবেন না। সো ওরা হচ্ছে কি একদমই অথেন্টিক আর্টিস্ট, তারা হচ্ছে তাদের আর্টিস্টগুলো দেখাতে চায় না, তাহলে মানুষের আকর্ষণ থাকবে না। সো আমাকে বলতেছিল যে তুমি ভিডিও করো না। দেন যাওয়ার সময় আমার সাথে আবার ফান করতেছিল যে না ভিডিও করো না, আমি দেখতে সুন্দর না, এটা সেটা অনেক কিছু বলতেছিল। সো আমি ওনার সাথে একটু দুষ্টামি ফাজলামি করতেছিলাম। আমাদের এই প্লাজা মেয়র থেকে আরেকটা প্লেসে যাওয়ার কথা, সেটা হচ্ছে দ্য রয়্যাল প্লেস অফ মাদ্রিদ। সো ওখানে যেহেতু আমরা যাবো তার জন্য আমরা এখানে থেকে বের হয়ে যাচ্ছি প্লাজা মেয়র থেকে। প্লাজা মেয়র থেকে আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে মাদ্রিদের প্যালেসের মধ্যে। সো এখান থেকে বের হয়ে আমরা হেঁটে হেঁটে যাওয়ার প্ল্যান করতেছিলাম, তাহলে আশপাশের যে ঐতিহাসিক জায়গাগুলো আছে এগুলো আমরা হেঁটে হেঁটে দেখতে পারবো। এত গরমের মধ্যে হচ্ছে আমরা হাঁটতেছি, তাও আমাদের ক্লান্ত লাগতেছিল না, বিকজ এখানের প্রতিটা জিনিস এতটা স্থিতি, এতটা ইউনিক লাগতেছিল। সো আমরা এনজয় করতেছিলাম সবকিছু, এবং এই ব্রাদার আমাদেরকে সবকিছু এক্সপ্লেন করতেছিল যে এই জায়গাগুলো কতটা পুরনো, এবং এই জায়গাটা হচ্ছে প্যালেসের আশপাশে, এই জন্য বিল্ডিংগুলো দেখতে একদমই আগের যুগের মতো লাগতেছিল। বাট স্টিল অনেক ইউনিক এবং নতুন লাগতেছিল, যে মনে হচ্ছে না যে আমি অনেক বছর আগের বিল্ডিংগুলো দেখতেছি। আমার কাছে মনে হচ্ছে যেন এগুলো নতুন তৈরি করা। বাট অনেস্টলি স্পিকিং প্রত্যেকটা বিল্ডিংই হচ্ছে অনেক বছর পুরনো, এবং এখানের যে আর্কিটেকচারগুলো একদমই ইউনিক, অনেক সুন্দর। এখন পর্যন্ত যে এতটা পরিপাটি হয়ে আছে এটাই দেখতে আমার কাছে অনেক বেশি অবাক লাগতেছিল। আমি এখানে এসে কতটা এনজয় করতেছি সেটা আপনারা আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারতেছেন। সো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি দ্য রয়্যাল প্যালেস অফ মাদ্রিদ। এখানে এসে তো আমি অনেক বেশি হ্যাপি এবং সুপার এক্সাইটেড যে আরো বেশি এক্সপ্লোর করতে পারতেছি, দেখতে পারতেছি। এটা কোথায়? রাজার মহল, রয়্যাল প্যালেস অফ মাদ্রিদ।
আমরা মাদ্রিদের লয়ের প্লেসে যেতে আমাদের অনেকটা বিকেল হয়ে গেছে, ওই সময়টাতেও সবকিছুই ক্লোজ হয়ে গিয়েছে, তার জন্য আমাদের সবকিছু বাহির থেকেই দেখতে হয়েছে। যেহেতু সময়ের অভাবের কারণে আমরা মাদ্রিদের প্যালেসটা ঘুরে দেখতে পাইনি, তার জন্য আমরা আশপাশটাই সুন্দর মতো ঘুরে দেখতেছিলাম এবং এনভায়রনমেন্টটা এনজয় করতেছিলাম। আসলে ট্রাস্ট মি, এই মাদ্রিদ প্যালেসটা দেখতে বাহির থেকে অনেক সুন্দর লাগতেছিল, তাহলে ভিতর থেকে তো মনে হয় আরোই বেশি সুন্দর হতো। যাই হোক, দেখতে পাইনি যেহেতু আফসোস নেই, কারণ আমাদের তো বাকি জিনিসগুলো কভার করতে হবে। বাট মাদ্রিদ প্যালেসটা ছিল পাহাড়ের উপরে, এখান থেকে নিচের ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখান থেকে লিটারেলি ঝর্ণা অ্যান্ড এভরিথিং সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। দেন আমরা ওই জায়গা থেকে মুভ করে চলে আসলাম এই মাদ্রিদের মিউজিয়ামের মধ্যে। যেহেতু আমরা মাদ্রিদের ইতিহাস সম্পর্কে জানি না, সো ভাইয়া আমাদেরকে এখানে ইতিহাস সম্পর্কে বোঝাচ্ছিল এবং বলছিল, যেহেতু উনি অনেক বছর ধরে এখানে থাকে, সো আমরা ওনার থেকে অনেক নলেজ গেইন করতেছিলাম। এই মাদ্রিদের মিউজিয়ামের মধ্যে অনেক ইউনিক জিনিস রয়েছে, অনেক বছর পুরনো ইতিহাস রয়েছে, যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল এবং ইউনিক লাগতেছিল। আমি তো প্রতিটা জিনিসই ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে যে পেন্টিংগুলো রয়েছে এবং যে শোপিসগুলো রয়েছে এতটা সুন্দর, এতটা ইউনিক, যেটা বলার বাহিরে। আমার কাছে স্পেনের এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যে তারা তাদের ইতিহাসটা ধরে রাখার ট্রাই করে এবং আদার্স মানুষ যারা অন্য কান্ট্রি থেকে ঘুরতে আসে এইসব দেশের মধ্যে, তারা তাদের ইতিহাসটা সবাইকে বোঝানোর ট্রাই করে এবং তাদেরকে দেখায়। এবং এই যে কার্পেটগুলো রয়েছে, এগুলো অনেক হাজার পুরনো কার্পেট, এগুলো দেখতে এতটা সুন্দর লাগতেছিল এবং এতটা ইউনিক, এতটা হিস্টোরিক্যাল লাগতেছিল যেটা এক্সপ্লেন করা সম্ভব না। অনেকে যার যার গাইড নিয়ে এসেছে, যেহেতু আমরা ওরকম প্রিপারেশন নিয়ে আসিনি, তার জন্য আমাদের কোনো গাইডের প্রয়োজন হয়নি। ওই ভাইয়া যা যা বুঝতেছিল আমাদেরকে তা বোঝানোর ট্রাই করতেছিল। ইভেন দোস আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক ইউনিক লাগতেছিল সবকিছু। আমি বোঝার ট্রাই করতেছিলাম আসলে কোনটা কি। এই কার্পেটগুলোতে এত সুন্দরভাবে সবকিছু নিখুঁতভাবে আঁকা হয়েছে, যেটা অকল্পনীয়। আমার কাছে এইরকম কাইন্ড অফ প্লেস এবং মিউজিয়াম কাইন্ড অফ এনভায়রনমেন্ট অনেক বেশি ভালো লাগে, বিকজ এখান থেকে আমরা অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারি এবং আমাদের অতীত এবং ইতিহাস সম্পর্কে জানতে পারি, যেটা অনেক বেশি ইউনিক। সো আমরা এই মিউজিয়ামটা ঘুরে বের হয়ে গেলাম। আমরা ভাবতেছিলাম যে রুফটপ একটা প্লেস আছে, সো ওখানে আমরা ঘুরতে যাব, বাট এই সময়ের স্বল্পতার কারণে আমরা ওখানে যেতে পারিনি। সো ওই ভাইয়াকে আমরা বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে, যেহেতু আমাদের অনেক সময় হয়ে গিয়েছে, যেহেতু নেক্সট ডে আর্লি মর্নিং আমাদের ফ্লাইট। সো আমাদের তার জন্য তাড়াতাড়ি করে আমাদের হোটেলে গিয়ে একটু রেস্ট করতে হবে, বিকজ সারাদিন আমরা ঘোরার মাধ্যমেই আছে এবং এত রোদ ছিল, আমরা অনেক বেশি ক্লান্ত। অল ওভার দিস আমার কাছে অনেক বেশি ভালো হয়েছে। ওই ব্রাদারটা আমাদেরকে অনেক বেশি সময় দেওয়ার ট্রাই করেছে এবং উনি ট্রাই করেছে যাতে আমাদেরকে অনেক কিছু ঘুরে দেখানো, তার জন্য আমরা অনেক স্মুথলি সবকিছু ঘুরতে পেরেছি। মিউজিয়াম থেকে আমরা চলে যাচ্ছি বাস স্টপে, বাস স্টপ থেকে আমরা ডিরেক্ট চলে যাবো আমাদের হোটেলে। আমাদের আরো কয়েকটা পপুলার প্লেস ঘোরার প্ল্যান ছিল, বাট এত ক্লান্ত আমরা যে আমাদের দ্বারা সম্ভব না আর কোনো জায়গা ঘোরা। সো আমাদের রেস্ট করতে হবে, যেহেতু আমাদের আর্লি মর্নিং ফ্লাইট। আমাদের অলমোস্ট সবকিছু এক্সপ্লোর করা হয়ে গিয়েছে, সো আমরা তার জন্য চলে যাচ্ছি হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার বের হয়ে গেলাম রাতে কিছু খাওয়া দাওয়া করার জন্য। আমরা চলে গেলাম একটা বাঙালি হোটেলে। হোটেলে গিয়ে আমরা দুইজনে দুইটা ডোনাট অর্ডার দিলাম এবং আমরা দুইজনে অনেক বেশি হ্যাপি যে ফাইনালি আমরা আমাদের ইচ্ছে পূরণ করতে পেরেছি এবং আমরা মোস্ট অফ দ্য প্লেসেস এক্সপ্লোর করা শেষ হয়ে গেছে স্পেনের। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কি ইটালি। সো ইটালির ব্লগ আপনাদের সাথে ভেরি সুন শেয়ার করো। হোপ গাইস লাইক মাই স্পেন ব্লগ।